গল্পের শুরু হয় সান নামের এই লোকটিকে দেখিয়ে, যিনি পেশায় একজন অসাধারণ দক্ষ শেফ। সে মিমিও নামে এই ছোট্ট জমজমট রেস্টুরেন্টের মালিক। মজার ব্যাপার হলো, এই রেস্টুরেন্টের আড়ালে সে আসলে পুরো একটা গ্যাং চালায়। তার গ্যাংয়ের লোকজনই এখানে প্রতিদিন খাবার খেতে আসে। মানে সে রেস্টুরেন্টের আড়ালে একটা আন্ডারগ্রাউন্ড গ্যাং পরিচালনা করছে। একদিন সান এবং তার পার্টনার কংপিওর কাছে কেউ একজন ফোন করে। ফোনটা পাওয়া মাত্রই দুজন বেরিয়ে চলে আসে একটা সরু গলিতে। সেখানে একটা বিশাল গ্যাংয়ের সামনে দাঁড়িয়েছিল তাদের তৃতীয় পার্টনার পানহো। সে তাদের দুজনকে দেখে বলে, তোমরা মাত্র দুজন কেন, আর বাকিরা কোথায়? তারা জানায় বাকিরা এখনও লাঞ্চ করছে, তাই আর তাদের ডিস্টার্ব করিনি। তাছাড়া মাত্র এই কয়েকজনকে সামলাতে আমরা তিনজনই যথেষ্ট। এই কথাবার্তা শেষ হতেই তিনজন একসাথে প্রতিপক্ষ গ্যাংয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় তাদের মারপিটের দক্ষতার সামনে ওই গ্যাং কোনোভাবেই দাঁড়াতে পারছে না। বালতি, কাঠ, যে যেটা পাচ্ছে সেটা দিয়েই প্রতিপক্ষকে শুইয়ে দিচ্ছে। তবে এর মধ্যেই আবার তাদের আসল বস দাইসু পুরো ব্যাকআপ টিমকে সাথে নিয়ে হাজির হয়। তবে সে এসে রীতিমতো হতাশ, কারণ তাদের ফাইট করার মতো এখন আর তেমন কেউ অবশিষ্ট নেই। তারা তিনজনেই সব ভ্যানিশ করে ফেলেছে। তো এই দেখে বস তাদের প্রতি বেশ খুশি হয়। এরপর রাতের বেলা চারজনে একসাথে ডিনারে বসে। তাদের হাসি ঠাট্টা খুনসুটি দেখে বোঝা যায় তারা আসলে দাইসুকে তাদের বসের মতো নয়, বরং বড় ভাইয়ের মতো সম্মান করে। এখন দাইসু বলে, অনেক হলো আড্ডাবাজি, এবার বলো তো তোমাদের কার কি স্বপ্ন, মানে ভবিষ্যতে কে কি হতে চাও? উত্তরে পানহো আর কংপিও বলে তারা এই গ্যাংটাকে আরো অনেক বড় করতে চায়, যেন কখনো কেউ তাদের দিকে তাকাতেও সাহস না করে। কিন্তু ছান জানায় তার চাইনিজ রেস্টুরেন্টের মালিক পদটাই বেশি পছন্দের, তবে সেও চায় তাদের গ্যাং আরও বড় হোক। গ্যাংয়ের প্রতি তাদের এমন ভালোবাসা দেখে দাইসু একটু নিশ্চিন্ত হয় আর বলে, নিজেদের প্রস্তুত রেখো, কারণ আমি কখনো মারা গেলে এরপরে তোমাদের তিনজনের মধ্যেই একজনকে এই গ্যাংয়ের বস হতে হবে। তবে এর আগে যে কয়টি এলাকা এখনো দখলে নেওয়া হয়নি সেগুলো আমাদের দখলে নিতে হবে। তো পরদিন থেকেই তারা শুরু করে দেয় নতুন এলাকাগুলো দখলে নেওয়ার মিশন। তাদের চারজনের ফাইটিং স্কিল এতটাই দুর্দান্ত যে কোনো অস্ত্র ছাড়াই তারা অনায়াসে 50-60 জনকে টক্কর দিতে যথেষ্ট। তবে তাদের ফাইটিং ছিল বেশ হাস্যকর টাইপের। বিশেষ করে সানের ফাইটিং দেখলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, তাদের এই অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা সেই এলাকাগুলো দখলে নিয়ে ফেলে। আর দেখতে দেখতে এভাবেই তাদের শিগুপা গ্যাং কোরিয়ার পুরো আন্ডারওয়ার্ল্ড নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এরপর সুযোগ বুঝে সোল নামের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে তারা হাত মিলায়। এর ফলে আনুষ্ঠানিকভাবে দাইসু দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার বস হিসেবে স্বীকৃতি পায়। তো এখন রেপুটেশন ধরে রাখতে তারা এবার একটা বিশাল বিল্ডিং কিনে নেয় গ্যাংয়ের নতুন হেডকোয়ার্টারের জন্য। আর এখানেই তারা এই বিশাল সাফল্য দারুণভাবে উদযাপন করে। এরপর গল্পটা 10 বছর এগিয়ে যায়। সানের জীবন এখন একদম বদলে গিয়েছে। ছোট সেই রেস্টুরেন্টটা এখন বেশ বড় ও জাঁকজমকপূর্ণ। সানের স্ত্রী ইয়ং এবং তাইগু নামের এক ছেলে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করে। এছাড়া তার অধীনে ডজনখানেক কর্মচারীও কাজ করে। তো একদিন হঠাৎ ব্যাংকের কিছু প্রতিনিধি রেস্টুরেন্ট পরিদর্শনে চলে আসে। আসলে তারা ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের লোন নেওয়ার জন্য আবেদন করেছিল, যেন এই ব্যবসাটাকে সে আরও বড় করতে পারে। তো ব্যাংকের লোকদের খুশি করার জন্য সান নিজ হাতে রেস্টুরেন্টের সেরা সেরা ডিশগুলো তৈরি করে এবং অসাধারণভাবে সেগুলো তাদের সামনে পরিবেশন করে। এত সুন্দর পরিবেশন আর আপ্যায়ন দেখে কর্মকর্তারা মুগ্ধ হয়ে যায়। এরপরে তারা যখন সানের তৈরি স্পেশাল খাবারগুলো চেখে দেখে, তখন তো পুরোই সানের রান্নার ফ্যান হয়ে ওঠে, কারণ খাবারের টেস্ট এতটাই অসাধারণ যে এটা যে কোনো টপ রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তো কৌতূহল সামলাতে না পেরে তারা এবার জিজ্ঞাসা করে, এই অসাধারণ ডিশগুলো কে তৈরি করেছে, আর এত টেস্টি হওয়ার গোপন রহস্য বাকি। এই শুনে সান বলে সে নিজেই তাদের জন্য যত্ন করে এই খাবারগুলো তৈরি করেছে এবং সে নিজেই এই রেস্টুরেন্টের প্রধান শেফ। তাছাড়া তার রান্নার সিক্রেট হলো একটা স্পেশাল মশলা, যেটা 70 বছরের ঐতিহ্য ও 100টি সেরা উপাদান দিয়ে তৈরি। এই শুনে ব্যাংকাররা তো পুরোই অবাক, এত বড় রেস্টুরেন্টের মালিক নিজেই শেফ। তো এই বিষয়টা তাদের কাছে বেশ পজিটিভ মনে হয়, তাই তারা সানকে বিশ্বাস করে সেই বিগ অ্যামাউন্টের লোন দিতে রাজি হয়ে যায়। তবে এই লোন পেতে হলে কিছু সাধারণ শর্ত আছে, যেমন তারা কোনো অপরাধমূলক কাজের সাথে জড়াতে পারবে না এবং সময় মতো লোন শোধ করার প্রতিশ্রুতি দিতে হবে। যদিও শর্তগুলো খুবই সাধারণ, কিন্তু সানের জন্য এটা সবচাইতে কঠিন হবে। কারণটা একটু পরেই বলছি। দেখা যায় রাতের বেলা এই নিয়ে সান এবং ইয়ংয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে। ইয়ং সানের প্রতি বেশ রেগে যায়, কারণ সান এখনও গ্যাংয়ের সাথে যোগাযোগ রাখে। এমনকি মাঝে মাঝে গ্যাংয়ের লোকেরা রেস্টুরেন্টে ফ্রিতেও খেতে যায়। এতে যেমন তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে, আবার তেমনই সেই লোন পাওয়ার শর্তও ভঙ্গ হবে। তবে সান বলে, এই গ্যাংয়ের কারণেই আজ আমি সাফল্য পেয়েছি এবং এখন মানুষ আমাকে সম্মান করে। আমি হয়তো কখনোই গ্যাংটা ছাড়তে পারবো না। এইসব নিয়ে ঝগড়ার মধ্যে হঠাৎ করে তাদের মেয়ে মিমি স্কুল থেকে ফিরে আসে। তো মিমিকে দেখে দুজন সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করে, যদিও মিমি বুঝে ফেলেছে তারা কি নিয়ে ঝগড়া করছিল। তো এই সমস্যার সমাধানের জন্য সে নিজে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই উপস্থিত গ্যাং মেম্বারদের কাছ থেকে খাবারের বিল আদায় করতে শুরু করে। মানে এখন থেকে এই রেস্টুরেন্টে ফ্রিতে কোনো খাবার মিলবে না। এইদিকে সান আর ইয়ং তো পুরোই অবাক হয়ে যায়।
যদিও ব্যাপারটা সানের কাছে একটু লজ্জাজনক ছিল, তবে সবশেষে এটা ভালোই হয়েছে। এখন সিনশিপ হলে দেখা যায় পরদিন সকালে সান মিমিকে স্কুলে পৌঁছে দিচ্ছে। পথ চলতে চলতে দুজন একে অপরের সাথে কথা বলছিল। এখানে সান মিমিকে জিজ্ঞাসা করে তার কোনো ছেলে বন্ধু আছে কিনা। এই শুনে মিমি বলে, ছেলে বন্ধু তো পরের কথা, আমার তো কোনো মেয়ে বন্ধুও নেই, কেউই ভয়ে আমার সাথে কথা বলতে চায় না। গ্যাংস্টারের মেয়ে বলে সবাই আমাকে এড়িয়ে চলে, যদি আমি রেগে যাই তাহলে তুমি নাকি তাদেরকে মেরে ফেলবে। মেয়ের মুখে এই কথা শুনে সানের নিজের প্রতি প্রচণ্ড খারাপ লাগা তৈরি হয়। সান দেখতে পায় সত্যি অন্য বাচ্চারা মিমির সাথে মিশতে চায় না, সবাই তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই দৃশ্যটা তার ভিতরকে নাড়িয়ে দেয়। সে ভাবতে বাধ্য হয় গ্যাংস্টার জীবনটা আসলেই তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। দেখা যায় শহরের অন্য প্রান্তে দাইসুর জীবনটা খুব একটা ভালো যাচ্ছে না। সে তার ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক লোনের আবেদন করেছিল, কিন্তু একজন গ্যাং লিডার হওয়ায় তার প্রচুর বদনামও ছিল, তাই ব্যাংক সাথে সাথেই সেই আবেদন বাতিল করে দেয়। দাইসু তাদের বোঝানোর জন্য সব ধরনের চেষ্টা করে, এমনকি নিজের সম্মান বিসর্জন দিয়ে হাত জোর করেও অনুরোধ করে, কিন্তু এতে ব্যাংকের সিদ্ধান্তে কোনো নড়চড় হয় না। এইদিকে শেষ পর্যন্ত সে রেগে গিয়ে অফিসারকে মারার জন্য উঠে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তে সান সেখানে পৌঁছে তাকে বুঝিয়ে শান্ত করে। এরপরে রাতের বেলা দেখা যায় দাইসু আর সান একসাথে বসে ড্রিঙ্কস করছে। দাইসু তার কষ্টের কথা সানের সাথে শেয়ার করে বলে, বাইরে থেকে কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার হওয়া যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে জীবনটা তত সহজ নয়। কোনো কোম্পানি তার সাথে কাজ করতে চায় না, আর শহরে কোনো কিছু নিয়ে ঝামেলা হলেই শব্দ শেষে তার ঘাড়েই চাপে। এই মানসিক চাপ সে আর নিতে পারছে না, এগুলো এখন তার কাছে অসহ্য মনে হচ্ছে। এমনকি সে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে এখন নিয়মিত ওষুধ খায়। সান চুপচাপ বসে তার সব কথা শুনতে থাকে। এরপর সে পকেট থেকে একটা খাম বের করে দাইসুর হাতে ধরিয়ে দেয়। প্রথমে দাইসু ভাবে তাকে হয়তো টাকা দান করছে, তাই সে অপমানিত বোধ করে। তখন সান তাকে বুঝিয়ে বলে এটা টাকার খাম নয়, এটা হচ্ছে তার রিজেন্ট লিডার, মানে সে অফিসিয়ালভাবে গ্যাং ছেড়ে দিতে চায়। এই শুনে দাইসি তখনই একটা ছুরি বের করে। এটা কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হলো সিগুপা গ্যাংয়ের ক্ষমতার এক পবিত্র প্রতীক। গ্যাংয়ের নীতি অনুযায়ী কেউ যদি গ্যাং ছেড়ে যেতে চায় তাহলে এর বিনিময়ে একটা আঙুল কেটে রেখে যেতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী সান তার আঙুল কাটতেই যাবে, ঠিক তখনই দাইসু তাকে থামিয়ে দেয়। আসলে দাইসু সানকে অনেক পছন্দ করে, তাই এই নিয়মটা উপেক্ষা করে তাকে গ্যাং থেকে মুক্ত করে দেয় এবং ছুরিটা সানকে দিয়ে বলে, এটা বিক্রি করে তোমার স্ত্রী ইয়ং আর মিমির জন্য ভালো কিছু কিনে নিও। এই বলে দাইসু হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যায়। এদিকে সান বাসায় ফিরলে ইয়ং আনন্দে তাকে জড়িয়ে ধরে। এবার তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, তাই দুজনেই বেশ খুশি। কিন্তু ঠিক এমন সময়ে সানের ফোনে একটা কল আসে, আর কলটা পাওয়া মাত্রই সে ছুটে যায় তাদের হেডকোয়ার্টারে। সোল জানায় দাইসুকে তার রুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কেউ জানে না কেন সে এমন এক কঠিন সিদ্ধান্ত নিল। খবরটা ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চিফ চুন হেডকোয়ার্টারে হাজির হয়। যেহেতু দাইসুর সাথে শেষ দেখা করা ব্যক্তিটি ছিল সান, তাই চুন তাকে সব ঘটনা বিস্তারিত বলতে বলে। সান ঠিকঠাকভাবে প্রতিটি মুহূর্তের বর্ণনা দেয়। সবকিছু শুনে সবাই মিলে এই সিদ্ধান্তে আসে যে দাইসু নিশ্চয়ই খুব ডিপ্রেশনে ভুগছিল এবং নেতৃত্বের ভার নিতে পারছিল না বলেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরপর দেখা যায় পুরো অঞ্চল থেকে গ্যাং মেম্বাররা তাদের বসকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে। সবাই দাইসুর মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পেয়েছে, তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই পানহো, কারণ সে দাইসুকে শুধু বস হিসেবে নয় বরং পরিবারের একজন মনে করত। তবে যাই হোক, এখন কথা হলো দাইসুর মৃত্যুর পরে কি হবে এখন গ্যাংয়ের নতুন বস। প্রথমে সবারই বস হবার ইচ্ছে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় দাইসুর মৃত্যুর আগে বিশাল ঋণ রেখে গিয়েছে, আর যেই নতুন বস হবে তাকেই গ্যাংয়ের হয়ে সেই ঋণ চুকাতে হবে। কোম্পানির লোকেরা তাদের মোট 1 মাস সময় দিয়েছে ঋণ পরিশোধ করার জন্য, নয়তো তারা এই কোয়ার্টার বাজেয়াপ্ত করে নেবে। তো এই শুনে সবাই একদম চুপ হয়ে যায়, কারণ কেউ এই বিশাল ঋণের দায় নিতে রাজি নয়। তবে গ্যাংয়ের মান বাঁচাতে ওপর মহলের কর্তারা সিদ্ধান্ত নেয় এমন একজন নতুন নেতা দরকার যে দাইসুর ফেলে যাওয়া অসমাপ্ত কাজ আর ঋণের বোঝা নিতে পারবে। এরপর রাতের বেলা সোলরা মিলে সম্ভাব্য উত্তরসূরি কি হবে তা ঠিক করতে একটা গোপন বৈঠকে বসে পড়ে। তাদের সামনে এখন 3 জন যোগ্য প্রার্থী আছে। প্রথমজন হলো কংপিও, যিনি নির্ভীক ও অনেক শক্তিশালী। একটা বেসবল ব্যাট দিয়েই সে যে কাউকে কুপঘাত করে ফেলতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কংপিও এখন জেলে আছে, বের হতে অনেক সময় লাগবে। দ্বিতীয়জন হলো পানহো, সে খুব উৎসাহী আর জেদি প্রকৃতির মানুষ, তবে নেতৃত্বের জন্য যে সমর্থন দরকার সেটা তার নেই। আর শেষ যোগ্য প্রার্থী হলো সান। সোলের চোখে সানই সবচেয়ে পারফেক্ট চয়েস, কারণ তার কোনো দুর্বলতা নেই। এদিকে দেখা যায় পরদিন সান এবং তার স্ত্রী ব্যাংকে এসেছে রেস্টুরেন্টের বিনিয়োগ চুক্তিটা ফাইনাল করার জন্য। সান আজ অনেক খুশি, কারণ অবশেষে তার কাঙ্ক্ষিত লোন পাস হচ্ছে। কিন্তু চুক্তির শর্তগুলো পরেই তার মাথা খারাপ হয়ে যায়। একটা শর্তে লেখা আছে, কখনো যদি প্রমাণ হয় সে গ্যাং বা অপরাধের সাথে জড়িত, তাহলে লোনের 5 গুণ বেশি টাকা ফেরত দিতে হবে। মানে ব্যাংক কর্মকর্তারা কোনোভাবে জেনে ফেলেছে সে গ্যাংয়ের সাথে জড়িত, আর এটাকে সুযোগে পরিণত করে তারা সানের থেকে 5 গুণ মুনাফা নিয়ে নেবে।
তো এই শর্ত পরে সানের মেজাজ খারাপ হয়ে যায় যে তারা কি গ্যাংস্টারদের মানুষ হিসেবেই গণ্য করে না। তবে দেখা যায় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই স্ত্রী ইয়ং তাকে শান্ত করে। এরপর ঠান্ডা মাথায় চুক্তিটা অফিসিয়ালি সাইন করে ফেলে এবং হানা ব্যাংক হয়ে যায় তার ব্যবসার প্রধান বিনিয়োগকারী। সেদিন সন্ধ্যায় সান তার গ্যাংয়ের সিনিয়র কাউন্সিলরের সাথে দেখা করতে আসে এবং জানতে পারে সিগুপার বস মানে গ্যাংয়ের বস হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু সান তাদেরকে সরাসরি জানিয়ে দেয় সে গ্যাং থেকে রিটায়ার্ড করেছে, কারণ সে এইসব ছেড়ে একটা শান্তিময় জীবন চায়। তার পরিবার, ব্যবসা এবং ভবিষ্যৎকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারবে না। কিন্তু বাকিরা বলে, তুমি মিথ্যা বলছো, গ্যাং ছেড়ে দিলে তো তোমার একটা আঙুল কেটে ফেলার কথা, কিন্তু তোমার সবগুলো আঙুলই তো ঠিক আছে। এই বলে সবাই সানকে চাপ দিতে থাকে গ্যাংয়ের বস হওয়ার জন্য। সান ব্যতীত তাদের হাতে আর কোনো ভালো প্রার্থী নেই। এই শুনে সান বলে, এই পানহু আমার থেকে অনেক বুদ্ধিমান আর শক্তিশালী, সে আমার থেকে অনেক বেশি যোগ্য। এই দেখো, তাকে একদম বসের মতোই মনে হচ্ছে, সেই হবে একদম সেরা চয়েস। এই শুনে পানহু তো অনেক খুশি, কিন্তু দুঃখের বিষয় হলো তাকে কেউই পাত্তা দেয় না। সবাই সানকেই বস হিসেবে দায়িত্বে দেখতে চায়। একজন তো সানকে বলে একসাথে গ্যাং আর রেস্টুরেন্ট দুটোই চালিয়ে নিতে, এতে পরিবারও বাঁচবে আর গ্যাংও ঠিক থাকবে। তবে সান তার মেয়ের কথা ভেবে কিছুতেই রাজি হয় না। আর এভাবেই এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। তবে অবশেষে সোলরা ঠিক করে 3 দিন পর একটা নির্বাচন হবে। সেদিন প্রত্যেক প্রার্থীকে একবার করে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হবে। তো উপায় না পেয়ে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সময় গড়িয়ে সেই দিনটা চলে এসেছে। আসান বুদ্ধি করে সবার জন্য ট্রে ভর্তি সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছে। এদিকে গ্যাং মেম্বাররা তো অনেক খুশি, কারণ সানের হাতের রান্না মানেই বিশেষ কিছু। তো নির্বাচন শুরু হওয়ার আগেই সান সবাইকে খাবার খাইয়ে বলে, যদি তোমরা আমাকে ভোট না দাও তাহলে আমি প্রতিদিন তোমাদের সবাইকে ফ্রিতে স্পেশাল ডিশ খাওয়াবো। মানে সে তাদেরকে খাবারের লোভ দেখিয়ে কনভিন্স করতে চাইছে। তো সান চলে গেলে এবার পানহু খুব উৎসাহ নিয়ে মঞ্চে উঠে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার, কেউ তার দিকে ফিরেও তাকায় না, একজনও তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তার এই পদ্ধতি কাজ করছে না বুঝতে পেরে সে দ্রুত তার কৌশল বদলানোর চেষ্টা করে। বলে, আমাকে নির্বাচিত করলে তোমাদের স্যালারি বাড়িয়ে 5 গুণ করে দেব, আর যদি কেউ বিয়ে করো তাহলে তখন বোনাস হিসেবে $1,00,000 দেওয়া হবে। দেখা যায় বিয়ের জন্য এত বড় বোনাসের কথা শুনে মুহূর্তেই সবাই হৈহুল্লোড়ে মেতে উঠেছে। মানে সবাই পানহর এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এদিকে শান্ত পুরোই রিল্যাক্স মোডে আছে, মনে মনে ধরে নিয়েছে এই নির্বাচনে তার জেতার কোনো চান্স নেই। কিন্তু হঠাৎ তার এক কর্মচারী দৌড়ে এসে খবর দেয় যে নির্বাচনের রেজাল্ট তার পক্ষে আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ সে গ্যাংয়ের নির্বাচিত বস হতে যাচ্ছে। এই শুনে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনোভাবে যদি এই খবর তার ওয়াইফ জানতে পারে তাহলে তার অবস্থার 12টা বাজিয়ে দেবে। মানে সান কোনোভাবেই গ্যাংয়ে ফিরতে চায় না। তো এই জন্য সে উপায় খুঁজতে থাকে কিভাবে বস হওয়া থেকে নিজেকে আটকানো যায়। তার মনে পড়ে কংপিও শুরুতে যোগ্য প্রার্থীদের একজন ছিল, কিন্তু জেলে থাকায় তাকে বিবেচনা করা হয়নি। সেও যদি তার মতো জেলে থাকে তাহলে তাকেও বাদ দেওয়া হবে। এই বুদ্ধি নিয়ে শান সোজা চলে আসে একটা ব্যাংকে, আর এসে সে এখানে 10 বিলিয়ন টাকা লোন চায়, কিন্তু বিনিময়ে কিছুই বন্ধক রাখতে চায় না। তার পাগলাটি আবেদন বাতিল করে দেয়। তখন শান ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করে ব্যাংকের এক অফিসারের উপরে হাত তুলে বসে। আসলে তার টার্গেট হলো এমন এক অপরাধ করা যেটার কারণে তাকে জেলে নেওয়া হবে। তো এরপর পুলিশ চলে আসলে শান সরাসরি নিজের দোষ স্বীকার করে নেয় এবং বলতে থাকে তাকে যেন গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় আসলে অফিসারই প্রথমে শানের সাথে খারাপ আচরণ করেছিল, তাই শান একদম নির্দোষ। ফলে পুলিশরাও আর কিছু করতে পারে না। এর মধ্যে আবার পুলিশ চিফ চুন সেখানে চলে আসে। শান তাকে সব বুঝিয়ে আবারও জেলে যাওয়ার জন্য আকুতি করতে থাকে। এই শুনে চুন তার প্রতি প্রচন্ড রেগে যায়, কারণ শান জেলে চলে গেলে তার প্রিয় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে সে আর তার প্রিয় খাবারগুলো কখনো খেতে পারবে না। মানে শান কোনোভাবেই তার প্ল্যানে সাকসেস হতে পারছে না। তো এখন দেখতে দেখতে নির্বাচনের দিনটা চলে আসে। সবাই এক এক করে ভোট দেওয়ার জন্য এগিয়ে যায়, আর প্রায় প্রত্যেকেই শানকে ভোট দিয়েছে। দেখা যায় ভোটের রেজাল্ট এখন প্রস্তুত, তাই সোল নতুন বসের নাম ঘোষণা করতে মঞ্চে এগিয়ে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজা খুলে ভিতরে প্রবেশ করে মিসেস হং। সে হলো কংপিওর মা এবং তাইসুর বিধবা স্ত্রী। তো সে চিৎকার করে বলে এই নির্বাচনের ফলাফল অবৈধ। তার মতে বস হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি বা উত্তরসূরি হলো তার ছেলে কংপিও। আসলে 10 বছর আগে সানকে একজন গ্যাং লিডারকে মারতে পাঠানো হয়েছিল, কিন্তু সে খুন করার আগ মুহূর্তে কংপিও খুনটা করে ফেলে এবং সানের জায়গায় সে জেলে চলে যায়। আজ 10 বছর পর সে জেল থেকে ছাড়া পেয়েছে। তো দেখা যায় কংপিও মঞ্চে এসে অনেক আবেগ নিয়ে ভাষণ দিচ্ছে। এদিকে শান্ত ভীষণ খুশি, ভেবেছে হয়তো এবার সে নিজেই বস বলে দাবি করে বসবে। কিন্তু একই কাণ্ড, হঠাৎ করেই কংপিও বলে বসে বস হওয়ার বিন্দু পরিমাণে ইচ্ছেও তার নেই। এই মুহূর্তে গ্যাংয়ের বস হওয়ার জন্য একদম পারফেক্ট লোক হলো মিস্টার সান। এই বলে কংপিও সানকে ঝামেলায় ফেলে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কংপিও চলে যাওয়ার সাথে সাথেই সবাই আবার পুনরায় সানকে তাদের নতুন বস বলে জয় জয়কার করতে থাকে। এইদিকে সান রেগে গিয়ে বলে, আরে থামো তো, কে তোমাদের বস? আমি কারো বস হতে চাই না।
এই শুনে সোল বলে, তুমি ভোটে জিতে অটোমেটিক্যালি বস হয়ে গিয়েছো, তারপরেও সত্যি যদি তুমি চলে যেতে চাও তাহলে আগে কংপিওকে ফিরিয়ে নিয়ে এসো, সে দায়িত্ব নিলে তুমি ছেড়ে দিতে পারবে। অপরদিকে কংপিওকে দেখা যায় একটা ড্যান্স স্টুডিওতে। আসলে তার গ্যাংস্টার বস হওয়ার কোনো আগ্রহ নেই, তার মন পড়ে আছে ট্যাঙ্গো ড্যান্সে। এই ড্যান্স সে জেলে থাকার সময় শিখেছে। দেখা যায় সে যখন মন দিয়ে প্র্যাকটিস করছে তখনই সেখানে তার মা আর সান হাজির হয়। তবে কং তাদেরকে তেমন গুরুত্ব না দিয়ে গর্বের সাথে তার ড্যান্স কন্টিনিউ করছিল। এইদিকে মিস হংয়ের খুব রাগ হয়, তার ছেলে কিনা বস হওয়ার ক্ষমতা ছেড়ে দিয়ে এই ট্যাঙ্গো প্যাঙ্গো ড্যান্স করে বেড়াবে, না এটা কখনোই হতে দেওয়া যাবে না। তো এই জন্য হং এখন কংপিওকে এই বিষয়টা বোঝাতে আসে, কিন্তু কং তো তার মাকে নিয়েই এক রাউন্ড ট্যাঙ্গো ড্যান্স করিয়ে দেখায়। বলে, দেখেছো এই ড্যান্সে কি একটা শান্তি কাজ করে, আর এসব ছেড়ে কিনা তুমি আমাকে গ্যাংস্টার হতে বলছো। মানে সে বোঝাতে চাইছে এই ড্যান্স তার রক্তের সাথে মিশে গিয়েছে, এসব ছেড়ে ওই গ্যাংয়ের বস হওয়া তার জন্য পারফেক্ট ডিসিশন নয়। এই শুনে সান এবার রেগে গিয়ে বলে, তোমাকে কত বড় একটা সুযোগ দিচ্ছি, বাকিরা সবাই মরিয়া হয়ে আছে বস হওয়ার জন্য, তাদের কাউকে পরোয়া না করে আমরা তোমার পিছনে ছুটছি তোমাকে বস বানানোর জন্য, আর তুমি কিনা এইসব ফালতু ডান্স নিয়ে পড়ে আছো। এই শুনে কংপিও বলে, বস হয়ে কি করব, আমি তো সামনে একটা কম্পিটিশনে অডিশন দেওয়ার কথা ভাবছি। এই বলে সে খুব আত্মবিশ্বাস নিয়ে সেই অডিশনের উদ্দেশ্যে রওনা দেয়। সেই ড্যান্সের প্রতি এতটাই পাগল যে হাঁটতে হাঁটতেও ড্যান্স করে চলেছে। তার এই কাণ্ড দেখে রাস্তার পথচারীরাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তবে সে এইসবের কোনো পরোয়া করে না, বরং সে খুব আশাবাদী ছিল যে এই অডিশন তার জীবনের সেরা মুহূর্ত হতে চলেছে। কিন্তু মঞ্চে পৌঁছানোর আগে সানের গ্যাং মেম্বাররা রাস্তায় তার পথ আটকায়। কংপিও তখন নতুন এক পদ্ধতিতে তাদের সাথে মারপিট করতে থাকে। সে ট্যাঙ্গো ডান্সের তালে তালে ফাইট করছিল এবং সেই কৌশলেই তাদের সবাইকে হারিয়ে দেয়। তো সবশেষে যখন সে অডিশনের মঞ্চে ওঠে তখন বিচারকরা তাকে জানায় সে দেরি করে ফেলেছে, তাই আর অডিশন দিতে পারবে না, মানে সে রিজেক্টেড। এই শুনে কং এর প্রচন্ড খারাপ লাগে, তবে দূর থেকে সানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ধরে নেয় এই সবকিছুর পিছনে সেই দায়ী। অপরদিকে তাইগু রেস্টুরেন্টের খাবার ডেলিভারি শেষ করে সোজা চুনের সাথে দেখা করে, যে কিনা তখন মাছ ধরায় ব্যস্ত। এখানে আমরা তাইগুর আসল পরিচয় জানতে পারি। আসলে সে গোপনে একজন আন্ডারকভার অফিসার, যে কিনা গ্যাংয়ের মধ্যে মাদক পাচারের তদন্ত করছিল। তার মিশন হলো সানের গতিবিধির ওপর নজর রাখা। সে তার নতুন পাওয়া তথ্যগুলো চুনকে জানায়, কিন্তু চুন তাকে একদমই বিশ্বাস করতে চায় না, কারণ অতীতে সে অনেক ভুল রিপোর্ট দিয়েছে, আর একটা ভুল হলেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে। এদিকে সান যথারীতি রেস্টুরেন্টে কাজ করছিল, তখন দুজন কাস্টমার ঢুকে খাবার অর্ডার করে। তবে ইয়ংয়ের এই কাপলদের প্রতি একটু সন্দেহ হয়। তার ধারণা এই দুজন কাপল সেজে তাদের রেস্টুরেন্টের খোঁজখবর নিতে এসেছে, এরা আসলে ব্যাংকের লোক। তো এই শুনে সান তাদের কাছে গিয়ে খাবারের রিভিউ চায়। তারা খাবার সম্পর্কে বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ওই দুজন কাস্টমারের পেটে সমস্যা হলে তারা দুজন মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে তাদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে সান রান্নাঘরে চলে আসে। সে বুঝতে পারছে না খাবারে এমন কি ছিল যার কারণে তারা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়ল। তো উপকরণগুলো ভালোভাবে চেক করে দেখে রান্নায় ব্যবহৃত মাংসে এক ধরনের পাউডার লেগে আছে, সম্ভবত কেউ ইচ্ছা করেই এটা মিশিয়ে দিয়েছে। তো এই দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং ডাইনিং এরিয়ায় ফিরে দেখে কংপিও খুব শান্তভাবে তার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ কাজটা কংপিও নিজেই করিয়েছে সেদিন অডিশন মিস করানোর প্রতিশোধ হিসেবে। এখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হতেই যাবে, এমন সময় সোল বাকেতে নিয়ে সেখানে উপস্থিত হয়। বলে এভাবে সমাধান করা যাবে না, দুজনের মধ্যে একটা ফাইটিং কম্পিটিশন করা হোক, যে ফাইটিংয়ে জিতে যাবে সেই বাধ্যতামূলকভাবে বস হবে, নয়তো গ্যাংয়ের নিয়ম অনুযায়ী তাকে গ্যাং ছেড়ে দিতে হবে, আর ছেড়ে যাওয়ার আগে একটা আঙুল কেটে রেখে দিতে হবে। তো এখন উপায় না পেয়ে সান বলে, যেহেতু আমরা দুজনের কেউ বস হতে চাই না, তাই কম্পিটিশনের নিয়মটাও হবে উল্টো, মানে লড়াইয়ে যে হেরে যাবে সেই হবে নতুন বস। তো এই প্রস্তাবে সবাই রাজি হয়ে যায়, কারণ তাদের তো দরকার একজন বস, সেটা যেভাবেই হোক। এদিকে সেই দুজন অসুস্থ হওয়ার ঘটনাটা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষজন কমেন্টে রেস্টুরেন্টকে অনেক গালাগাল করতে থাকে। সানের এতদিনে করা রেস্টুরেন্টের সুনাম নেমেষেই ধুলো মিশে যায়। এই অবস্থায় সান পুরো পাগল হয়ে গিয়েছে। তো ভুলে সে তার মেয়েকেই বলে ফেলে, স্যার কোনটা খাবেন, কালো বিন নুডলস নাকি মশলাদার নুডলস। মানে সে কাকে কি বলছে এটা তার হোশে নেই। এরপর দেখা যায় পরদিন সন্ধ্যায় সান এবং কংপিওর ফাইটিং শুরু হয়ে গিয়েছে। দুজনের মধ্যে এখন যে হেরে যাবে সেই হবে কোম্পানির নতুন বস, যেটা আসলে দুজনের কেউই চায় না। তাই দুজনেরই লক্ষ্য মারপিটে জিতে যাওয়া। দেখা যায় মুহূর্তেই মারপিট নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং এক পর্যায়ে সান কংয়ের পেটে ছুরি চালিয়ে দিয়েছে। এই অবস্থায় একে অপরকে মারতে মারতে দুজনেই নদীতে পড়ে যায়। পরদিন সকালে এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে যে সিগুপা গ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী দুইজন মেম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হয়, আর দুই প্রধান প্রার্থী না থাকায় অটোমেটিকভাবে পানহো বসের দায়িত্ব পেয়ে যায়। কেউ তাকে পছন্দ করুক বা না করুক, সিগুপার নতুন বস এখন পানহো।
এইদিকে পুরো দেশ যখন সানদের মৃত ভাবছে তখন দেখানো হয় একটা গোপন কক্ষে দুজনেই একদম সুস্থভাবে বেঁচে আছে। আসলে তারা দুজনেই যেহেতু বস হতে চায় না তাই প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছিল। নদীতে পড়ে যাওয়া থেকে শুরু করে শরীরের জখমগুলো সবকিছু ছিল প্ল্যান করা। আর এতে সাহায্য করেছিল সানের অ্যাসিস্ট্যান্ট তাইগু। সৌভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ছাড়াই এই প্ল্যানটা সাকসেসফুল হয়। তো অবশেষে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু হঠাৎ তখনই তারা দরজা খোলার শব্দ শুনতে পায়। সিসিটিভির মাধ্যমে দেখে এই মাঝরাতে সোল আর পানহো সেই বিল্ডিংয়ে এসেছে, যে বিল্ডিংয়ের বেসমেন্টে তারা লুকিয়েছিল। এরপর তারা আড়ালে থেকে সোলদের সব কথা শুনতে শুরু করে। তাদের কথাবার্তা থেকে জানতে পারে এতদিন সোল সবার কাছ থেকে একটা গোপন বিষয় লুকিয়ে রেখেছিল। সোল জানায় দাইসুর মৃত্যুর জন্য একমাত্র সে দায়ী। আসলে দাইসু আত্মহত্যা করেনি, সোল তাকে ঠান্ডা মাথায় তার লোকজন দিয়ে খুন করিয়েছে, কারণ সে তার মাদকের ব্যবসাটা এই গ্যাংয়ের মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দিতে চায়। কিন্তু সিগুবা গ্যাংয়ের একটা নিয়ম আছে, তারা মাদক বা ড্রাগসের একদম বিরুদ্ধে। এখন পানহো নিজেও এতে রাজি হতে চায় না। তখন সোল তাকে হুমকি দিয়ে বলে যদি সে তার কথা না শুনে তাহলে তার পরিণতিও দাইসুর মতোই হবে। এই শুনে সান প্রচন্ড রেগে গিয়ে তখন ওই সোলকে মারার জন্য বেরিয়ে আসতে চায়, কিন্তু কংপিও আর তাইগো তাকে শান্ত করে, কারণ এই মুহূর্তে ঝামেলা জড়ানো ঠিক হবে না। সোলরা সেখান থেকে চলে গেলে দেখা যায় কংপিও বেশ চিন্তায় আছে, কারণ তারা পৃথিবীর চোখে মৃত। তাই এই অবস্থায় পুলিশের কাছেও যেতে পারবে না, আবার এভাবে লুকিয়েও বেঁচে থাকা যায় না। তবে সান এখানে আরেকটা গোপন তথ্য ফাঁস করে। সে জানায় তাইগু শুধু তার অ্যাসিস্ট্যান্ট নয়, সে আসলে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। এই শুনে তাইগু তো একদম হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না সান এটা কিভাবে বুঝে ফেলল। সান জানায় সে অনেক আগে থেকে এটা জানতো, কারণ তাইগু প্রায়ই তার পুলিশের ইউনিফর্ম লুকাতে ভুলে যেত। তখন থেকেই সান তার উপর নজর রাখতে শুরু করেছিল এবং ধীরে ধীরে বুঝতে পারে সে চুনের হয়ে কাজ করে। কিন্তু সে তাকে এটা বুঝতে দেয়নি, কারণ সান পুলিশদের বিভ্রান্ত করার জন্য তাকে দিয়ে ভুল তথ্য পাচার করাতো। তখন তাদের তিনজনের একটাই লক্ষ্য, তা হলো সোলের আসল রূপটা বের করে তার ড্রাগসের ব্যবসাটা শেষ করে দেওয়া। এভাবেই তারা দাইসুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। কিন্তু একমাত্র সমস্যা হলো তারা এটা কিভাবে প্রমাণ করবে। তখন তাইগো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসে, বলে তার সারা শরীরে গোপন ক্যামেরা লাগানো আছে, তাই সোলরা যে কথাবার্তা বলেছিল তার সবকিছু স্পষ্টভাবে রেকর্ড হয়ে গিয়েছে। তো পরদিন তাইগো তার স্যার চুনের কাছে ছুটে আসে সব রিপোর্ট জমা দিতে। কিন্তু প্রশংসা করার বদলে চুন তাকে বকাঝকা শুরু করে দেয়, কারণ এর আগে সে এত বেশি ভুল রিপোর্ট দিয়েছে যে তার কেরিয়ার প্রায় ধ্বংসের পথে। তাই সে তাইগোকে গালমন্দ করে অফিস থেকে বের করে দেয়। এতে মন খারাপ করে সে আবারও সানদের কাছে ফিরে আসে। তখন দুজনে তাকে সাহস নিয়ে বলে এই মিশনটা তাদের যেভাবেই হোক সফল করতে হবে, গালমন্দ অপমান কোনো কিছুকে পরোয়া করলে চলবে না। তো এরপর একসাথে তারা পরবর্তী পরিকল্পনা শুরু করে। এবার তারা আর পুলিশের উপর ভরসা করবে না, বরং নিজেরাই সোল এবং তার পুরো অপারেশন এক্সপোজ করবে। যদি এটা করতে সফল হয়ে যায় তাহলে তাইগো হয়তো অবশেষে তার হারানো সম্মান ফিরে পাবে এবং বড় অফিসার পদে প্রমোশনও পেয়ে যেতে পারে। তো যেই দিনটার জন্য তারা তিনজন প্রস্তুতি নিচ্ছিল অবশেষে সেই দিনটা চলে আসে। আজকে সিগুবা গ্যাংয়ের সোলকে একটা বড় মাদক লেনদেনের কাজে সাহায্য করার কথা। তাইগো তার আন্ডারকভার চরিত্রে ঢুকে পড়ে এবং ড্রাইভার সেজে গ্যাংয়ের সাথে মিশে যায়। বের হওয়ার আগে তার লাইভ লোকেশন সানদের সাথে শেয়ার করে দেয়, যারা আগে থেকেই পজিশন নিয়ে অপেক্ষা করছিল। এরপর তাইগো মিটিং স্পটে পৌঁছে চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে এবং শার্টের বোতামে লুকানো গোপন ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। কিন্তু সেখানে একটা নার্ভাস হয়ে পড়ায় পানহোর তার প্রতি সন্দেহ হয়। তাই সে তাইগোকেই বলে বসে মাদকগুলো চেক করে দেখতে যে এগুলো অরিজিনাল আছে কিনা। এই শুনে তো তাইগো আরো বেশি নার্ভাস হয়ে পড়ে, কারণ সে তো জানেই না কিভাবে এইসব চেক করতে হয়। প্রথমে তো বিভিন্ন স্টাইল করে নিজেকে স্মার্ট বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে বিরক্ত হয়ে পানহো বলে ওঠে ডিজাইন বাদ দিয়ে একবার টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। টেস্টের কথা শুনে তাইগো ভাবে হয়তো খেয়ে দেখতে হবে, আর তাই ভুলবশত সে এবার মাদক খেয়ে ফেলে। আর এর ফলে কয়েক মিনিটের মধ্যেই সে নেশায় ডুবে যায় এবং রীতিমতো পাগলামো শুরু করে। এই দেখে মেজাজ হারিয়ে বাকিরা তাকে রুমের বাইরে ছেড়ে দেয়। তবে দেখা যায় সে এতে রাগ করে সোজা সোশ্যাল মিডিয়াতে লাইভ ব্রডকাস্ট শুরু করে দিয়েছে এবং সবার মতো লাইভটা চুনের কাছেও পৌঁছে যায়। এরপর সে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে তার হাতটাকে পিস্তলের মতো তাক করে এবং সত্যি সত্যিই বলে এই আমাকে সবাই ভয় পাও, আমি কিন্তু পুলিশের অফিসার। কিন্তু ভয় পাওয়া তো দূরে থাক, সবাই তাকে নিয়ে মজা নিচ্ছিল। ভেবেছে নেশার করে সে হয়তো নিজেকে পুলিশ মনে করতে শুরু করেছে। এমন সময় আবার সান আর কংপিও হিরোর মতো সেখানে হাজির হয়। সান প্রথমেই সবার উদ্দেশ্যে বলে কে সারা জীবন আমার হাতের ফ্রি লাঞ্চ খেতে চাও। এই শুনে সাথে সাথে অর্ধেকের বেশি গ্যাং মেম্বার দল পাল্টে সানদের পক্ষে চলে আসে, আর এরপরেই শুরু হয় এক বিশাল মারপিট। কংপিও পানহোর মুখোমুখি হয়, তবে পানহো তার সামনে একটুও টিকতে পারে না। কং তার সিগনেচার ফাইটিং স্টাইল মানে কঙ্গো ফাইটিং স্টাইল দিয়ে নিচে নিচে পানহোকে আত্মহত্যা করে ফেলে। ওইদিকে সান সামনে এগোতে থাকে এবং তার পথে সবার অবস্থা একদম খারাপ করে দেয়। এই সুযোগে সোল টাকা আর মাদকের সুটকেস নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কং তার পথ আটকে দিলে সে সোজা সানের সামনে গিয়ে পড়ে। তখন সোল তার শেষ চালটা চালে
সে একটা ইমোশনাল স্পিচ দিয়ে সারেন্ডার করার ভান করে এবং সুটকেসটা সানের পায়ের কাছে রাখে, যেন সে পরাজয় মেনে নিচ্ছে। তখন সান একটু অসতর্ক হয়ে যায়, আর এটাই সোল চাইছিল। সে তৎক্ষণাৎ সানকে ছুরি দিয়ে আঘাত করে বসে এবং মনে করে তাকে পরাজিত করে ফেলেছে। কিন্তু দেখা যায় সান আগে থেকেই এটার জন্য প্রস্তুত ছিল। তাইগুর দেওয়া এক বিশেষ পোশাক পরে থাকায় ছুরির আঘাতে তার কিছুই হয়নি। এবার সে সাথে সাথে সোলকে কাবু করে ফেলে এবং তাইসোর দেওয়া সেই বিশেষ ছুরিটা তার গলায় ধরে রাখে। কিছুক্ষণ পর চুন বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছায়। সে জিজ্ঞেস করে এখানে সিগুপার আসল নেতাকে, কি এখন এসবের দায় গ্রহণ করবে। এই শুনে কংপিও খুব চালাকির সাথে কেটে পড়ে। যাওয়ার সময় বলে যায় তার ট্যাঙ্গো ক্লাস আছে। এই গ্যাংয়ের বসকে সে কোনোভাবেই চেনে না। তো এখন শুধু সান বাকি থাকে। সে ঘোষণা করে আজ থেকে সিগুপা গ্যাং বিলুপ্ত। সব মেম্বাররা তার কথা মেনে নেয়, কারণ তারা সানকেই বস হিসেবে দেখে। সবাই কথা দেয় যখনই সান কোনো প্রয়োজনে তাদের ডাকবে তখনই তারা ফিরে আসবে। শুধু শর্ত একটাই, সেটা হলো তার হাতের রান্না করা সুস্বাদু লাঞ্চের ব্যবস্থা থাকতে হবে। তো এরপর অনেকটা সময় পার হয়। দেখা যায় তাইগু তার সাহসিকতার জন্য প্রমোশন পেয়ে কোরিয়ার পুলিশ চিফ হয়ে গিয়েছে। সে এখন চুনের মতো পাওয়া নিয়ে বসে থাকে এবং গোয়েন্দারা এসে তাকে তথ্য দিয়ে যায়। আর এদিকে সান পুনরায় তার রেস্টুরেন্ট ওপেন করে, আর একটা সময় সে এখান থেকেই সাকসেস পেয়ে যায়। আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে।